চাংখারপুরে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল, নির্দেশদাতা শেখ হাসিনা। তিনি সহ পরিবারের 10 জনের এনআইডি লক। ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছে বিএনপি, দ্রুত না করার আহ্বান খেলাফত মজলিসের। গুম খুন আর দেখতে চান না আলী রিয়াজ। শিক্ষার্থী পারভেজ হত্যায় 3 আসামি 7 দিনের রিমান্ডে, অভিযুক্তদের গ্রেফতারে বাধার অভিযোগ ছাত্রদলের, দ্রুত বিচার চান স্বজনরা। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্ট রাজধানীর চাংখারপুরে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এ ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও রয়েছে নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে গুলিতে হত্যা করে পুলিশ। এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। এই মামলায় 8 আসামির মধ্যে 4 জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজিদ জয়, সাইমা ওয়াজিদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। একটি চিঠির মাধ্যমে 10 জনের এনআইডি লক করা হয়। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 4 দিনের সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 9:40 দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সফর করছেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে গিয়েছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।
বড় বড় খুন ও দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টদের দেশে এনে বিচার করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার কাছে শ্রম কমিশনের প্রতিবেদন জমা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের কাতার সফর নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় এক প্রশ্নের উত্তরে বিদেশে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশে ফিরিয়ে আনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। প্রধান উপদেষ্টার কাছে শ্রম কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। পরে রাজধানীর শ্রম ভবনে শ্রম কমিশনের পক্ষ থেকে দেশের 8 কোটি শ্রমিকের সবাইকে আইনি সুরক্ষার মধ্যে আনা, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ সহ উল্লেখযোগ্য সুপারিশগুলো তুলে ধরা হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপির 31 দফা প্রস্তাবে সবকিছুই আছে, তবে সংস্কারের বিষয়ে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করবে দল। জানান, সংস্কারের বিষয়ে সরকারের সাথে আলোচনা চলছে, কোনো কিছুতে স্থির নেই বিএনপি। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলেনি ডিসেম্বরে নির্বাচন হবেই না, তাদের সাথে মতভেদ কয়েক মাসের। বিএনপি নির্বাচনের জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছে বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। দ্রুত নির্বাচন করতে গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের এই মুহূর্তে সেই সক্ষমতাও নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনকে এমন প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে খেলাফত মজলিস। সংস্কার প্রস্তাবের 166টি প্রস্তাবের মধ্যে 147টির বিষয়ে একমত, 15টি সংস্কার বিষয়ে দ্বিমত ও 4টি সংস্কার প্রস্তাবে আংশিক মত পোষণ করেছে খেলাফত মজলিস। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করে জাতীয় নির্বাচনের প্রস্তাব ও স্থানীয় নির্বাচনে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের বিরোধিতা করেছে দলটি। এছাড়া সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ ও স্থানীয় সরকার ব্যবস্থার বিরোধিতা করে খেলাফত মজলিস। আর বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, মানুষ যেন আর গুম খুনের শিকার না হয়, সেজন্য কাজ করছে সংস্কার কমিশন, এমন দাবি করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার অভিযোগে গ্রেফতার 3 জনকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার গ্রেফতারে সরকারের কেউ কেউ বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের। পারভেজ হত্যার বিচার চেয়ে ক্যাম্পাসে ছাত্রদলের সমাবেশ থেকে আসামিদের ধরতে 48 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে রাজনীতি বন্ধের দাবি তুলেছেন ছাত্রদল নেতারা। রিপোর্ট ফরুক বাবুর। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলা চালায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের উপর। হামলাকারীদের ছুরির আঘাতে নিহত হন পারভেজ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তাদের সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। তাদের মধ্যে 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতা। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট। পারভেজ হত্যার বিচার চেয়ে কেন্দ্রীয় ছাত্রদল কর্মসূচির অংশ হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ করে ছাত্রদল। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সহপাঠীরা। পিয়াস আর মেরাজ ওরা প্রক্টর বোর্ডের অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে, তারা হুমকি দিয়ে তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। জাহিদুল ইসলাম পারভেজের ছাত্রদলের কর্মী থাকার প্রমাণ দেখান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি। এই ছবিতে হলুদ গেঞ্জি পরা এটাই পারভেজ, এবং যে মামলার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা ছাত্রলীগকে সাথে নিয়ে পারভেজকে হত্যা করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বিলুপ্ত ঘোষণা
করছি এবং বিলুপ্ত বয়কট ঘোষণা করছি, তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে। এখন এই ঘটনার মাধ্যমেই এদেরকে বিলুপ্ত করে বাংলাদেশ থেকে এদেরকে কার্যক্রম বন্ধ করে দিতে হবে। যেহেতু এই সংগঠনের নেতৃত্বে যারা ছিলেন তারা যেহেতু রাজনৈতিক দল করে ফেলেছেন, তাই এই প্ল্যাটফর্মের আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৈষম্য বিরোধী ব্যানার নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানান তিনি। মানে বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায় দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার ৯৯% তারা সরে গিয়েছে। এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। 2023 সালে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা। সিপিডি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। আগামী অর্থবছর থেকে সর্বনিম্ন কর 15% নির্ধারণের প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ধানমন্ডির কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিপিডি। কর খাতে অন্যায্যতা দূর করতে সব খাতে ঢালাওভাবে প্রণোদনা না দেওয়ার তাগিদ দিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক ও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে যাতে প্রণোদনা না দেওয়া হয় সেটিও নিশ্চিত করতে হবে। বলেন, রাজস্ব প্রণোদনার কারণে সামাজিক, চিকিৎসা ও শিক্ষা সহ সামগ্রিকভাবে খাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর ফাঁকি কমাতে বাংলাদেশের সমগ্র আর্থিক লেনদেন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সুপারিশ করেছে। তিনি আরও বলেন, দেশের কর খাতে অন্যায্যতা দূর করতে কার্যকর সব পদক্ষেপ এখনই নেওয়া দরকার। মিডিয়া ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, দেশের আইনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 91% নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না। বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করছে তা রাজস্ব বোর্ডের খতিয়ে দেখার সুপারিশ করেছে সিপিটি। রপ্তানিতে আধিপত্য ধরে রাখতে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমানোর প্রতিযোগিতায় দেশের পোশাক খাত। কিন্তু এই বিষয়টি যে গতিতে এগুচ্ছে তাতে 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরাও বলছেন, বায়ারদের শর্ত মেনে জ্বালানি রূপান্তর না হলে হোঁচট খাবে রপ্তানি, খড়গ নামবে শ্রমিকদের উপরও। এই চিন্তা মাথায় রেখে গ্রিন এনার্জিতে রূপান্তরে উচ্চ শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 2017 সালে নবায়নযোগ্য জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় গাইবান্ধার তিস্তা পাড়ে বসানো হয় দেশের সবচেয়ে বড় 200 মেগাওয়াট ক্ষমতার 5.5 লাখ সোলার প্যানেল। এত বড় অগ্রগতির পরও নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এখনও ঘুরপাক খাচ্ছে মোট উৎপাদনের 4% মধ্যে। জাতীয় গ্রিডের বাইরে ছাদভিত্তিক সোলার প্যানেলও বেশ জনপ্রিয়। দেশে গড়ে ওঠা 250টি সবুজ কারখানায় পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি থেকে মেটানো হচ্ছে প্রায় অর্ধেক চাহিদা, যা শুধু জীবাশ্ম জ্বালানির ব্যবহারই কমাচ্ছে না, জাতীয় গ্রিডেও যোগ করছে বাড়তি বিদ্যুৎ। তো আমাদের এই কারখানাটা আমরা UNFCCC সাইন করেছি এবং ওখানে আমাদের কমিটমেন্ট আছে যে 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেসড জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। নিজেদের যে গ্যাস বেসড জেনারেটর আছে বা আরইবি আছে, এগুলোর সাথে এটাও ইউজ হয় রেশনালি। যখন যেটা বেশি হয়, সোলার বেশি হলে সোলারের উপরে ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিই, ওটা কমিয়ে দিই, এভাবে ব্যালেন্স করে চলতে থাকে। অন টপ অফ দ্যাট যেটা হয় আপনার যখন ফ্রাইডে থাকে বা ফ্যাক্টরি বন্ধ থাকে তখনও কিন্তু সোলার জেনারেট করে, তখন সেটা আমরা কিন্তু গ্রিডে দিয়ে দিই। সো আমরা নিজেরা ইউজ না করলেও সেটা ন্যাশনাল গ্রিডে চলে যায়, মানুষের কাজে লাগে। বিশ্ববাজারে টিকে থাকার মানদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের জিরো কার্বন নীতি বাস্তবায়নে কিছু কারখানা মনোযোগ দিলেও এখনও দ্বিধায় হাজারো উদ্যোক্তা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উচ্চ হারে মূল বাধা বলছেন রপ্তানিকারকরা। এখন কেন করতে পারছি না, এটার উপর যখন এমনি তো এটা অনেক কস্টলি, এরপর যখন আমি এটার উপর এটি ট্যাক্স, ব্যাট ইত্যাদি ডিউটি ইত্যাদি থাকবে,
তখন দেখা যাবে এটার কস্ট আরও বেড়ে গেছে। তাহলে ওই কস্ট দিয়ে আমি কেন এটাতে যাব, গিয়ে আমি যাচ্ছি সরকারকে সহযোগিতা করতে, আর সরকার এনে করছে ব্যবসা, তাহলে তো হবে না। এই জায়গাটাকে বরঞ্চ সরকার এটার উপরে সব কিছু প্রত্যাহার করে দিয়ে আমাদেরকে যখন এটা করতে সুযোগ দিবে, তাহলে এটা অনেক ইন্ডাস্ট্রি, অনেক লোকজন এটা করলে এটা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকারের বিভিন্ন জায়গায় বরঞ্চ এটা সাপোর্ট হবে। গবেষকরাও বলছেন শক্তির রূপান্তর শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, খরচ কমাতেও বেশ কার্যকরী। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শিল্পবান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেন তারা। এখানে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে। একটি তো হচ্ছে যে বিনিয়োগ করতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এবং এটার জন্য প্রয়োজন স্বল্প মূল্যে ঋণ। বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন রয়েছে সেটা এক্সেস করা অনেক ক্ষেত্রেই জটিল হয়, প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। রুফটপ সোলারের ক্ষেত্রে এখানে এর বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আমদানি শুল্ক রয়েছে, যেটা এর খরচকে বাড়িয়ে দেয়। তো নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। জাতিসংঘের জলবায়ু সনদে স্বাক্ষর করা দেশ হিসাবে সব পোশাক কারখানায় সক্ষমতা বাড়াতে অর্থায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কলকারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ, কিন্তু ব্র্যান্ড বায়াররা যেভাবে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের তাগিদ দিচ্ছে বারবার, তাতে করে শর্ত না মানলে রপ্তানিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যার পরোক্ষ প্রভাব পড়বে তৈরি পোশাক খাতের ওপর, ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রমিকরা। তাই সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। অনতিবিলম্বে ফ্যাসিবাদের দোসর দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান কায়সার কামাল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবদিন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানান। তিনি বলেন, শুধু আশ্বাসে দেশের মানুষ মুখ বুজে থাকবে না, গণতন্ত্র বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে। যত ফ্যাসিস্ট এখনো বহাল তবিয়তে আছে তাদের খুঁজে বের করে বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় শতপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু খায়রুল হক না, যত ফ্যাসিস্ট এখনো বেঁচে আছে, এখনো আছে, যত ফ্যাসিস্ট এখনো গর্তের মধ্যে বসে আছে, সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচার করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি। কাজেই এই দাবিতে আমরা অটল এবং অটল থাকব। বিল্ডিং কোড না মেনে রাজধানীতে নির্মাণাধীন চিহ্নিত ৩,৩৮২টি ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রয়োজনে ভবন ভেঙে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে রাজধানী ঢাকার প্রায় ১১০০ বর্গ কিলোমিটারের মধ্যে আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন দেয় রাজুক, কিন্তু অনুমোদন নেয়ার পর অনেকে নকশার বাইরে ভবন কিংবা অনুমোদনহীন ভবন নির্মাণ করে ভবনকে করেছে ঝুঁকিপূর্ণ, নগরবাসীকেও ফেলছে বিপদে। নানান সময়ের এমন অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে রয়েছে রাজুক। নগরের সমস্যা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংলাপে রাজুক চেয়ারম্যান নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছেন। কেবল নির্মাণাধীন ভবন নয়, পুরাতন ভবনের ক্ষেত্রেও কঠোর হচ্ছে রাজুক। সবার সাথে আলোচনা করে ড্যাব সংশোধন করা যেতে পারে বলেও জানান রাজুক চেয়ারম্যান। দিনাজপুরে বাড়ছে লিচু ফুলের মধু উৎপাদন। বাগানগুলোতে স্থাপন করা হয়েছে শত শত মৌ বাক্স, আর এসব বাক্স থেকে মধু জোগাতে সেখানে অবস্থান নিয়েছে প্রায় ১,৫০০ মৌ খামারি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ১০০ কোটি টাকার বেশি মধু সংগ্রহের অপেক্ষা সংশ্লিষ্টদের। দিনাজপুর প্রতিনিধি সুব্রত মজুমদার ডলারের পাঠান তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে লিচু গাছের গোড়ায় এভাবেই বসানো হয়েছে সারি সারি মৌ বাক্স। লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে এসে জমায় মৌমাছি। পরে বাক্স থেকে মধু আহরণ শেষে বাজারজাত করেন খামারিরা। দেশের সিংহভাগ লিচু ফুলের মধু উৎপাদন হয় জেলাটিতে।
গত বছরের তুলনায় এবার ফুল কম আসলেও প্রচুর মধু পাওয়ার কথা বলছেন মৌচাষিরা। এই অঞ্চলে আমরা আসি, আমাদের মধুর আহরণের ইয়েটা এই যে অঞ্চলে বেশি হয়। এখানে এসে যা দেখলাম ফুলের অগ্রগতি অনেক কম। এখানে গতবারে ব্যাপক পরিমাণে ফুল ছিল, গতবারের তুলনায় এবছর 3 ভাগের 1 ভাগ মধু হবে। ভাই বাজারজাত করে তো আমরা ভাই দাম পাই না, বড় বড় পার্টিরা সিন্ডিকেট করে, ঠিক আছে, আমাদের কাছে দাম শোনা একটা, পার্টিরা নিয়ে যায় করে আরেকটা। পাইকারি এসে 8,000 টাকা মনের কথাও বলতেছে। মধু চাষ এবং মান ঠিক রাখতে খামারিদের প্রশিক্ষণ সহ নানা সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। আমরা এখানকার যারা মধু চাষি আছে তাদেরকেও প্রশিক্ষণের ব্যবস্থা করি, সঙ্গে সঙ্গে কৃষকদেরকেও এই ব্যাপারে সচেতন করি এবং স্প্রে করার সময় আমরা সময় মতো যেন মধুর বা মৌমাছির ক্ষতি না হয় সে ব্যাপারেও কৃষকদেরকে পরামর্শ প্রদান করি। দিনাজপুর জেলায় এবার প্রায় 1,500 মধু চাষি তাদের মৌবাক্স স্থাপন করেছে এবং আমরা আশা করছি প্রায় 4,000 টন মধু উৎপাদিত হবে, যেটা 100 কোটি টাকার সমমূল্যের। জেলায় 1.5 লাখ মৌবাক্স থেকে এবার 4,000 মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। চাংখারপুলে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল, নির্দেশদাতা শেখ হাসিনা, তিনি সহ পরিবারের দর্শনের এনআইডি লক। ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছে বিএনপি, দ্রুত না করার আহ্বান খেলাফত মজলিসের। গুম খুন আর দেখতে চান না আলী রিয়াজ। শিক্ষার্থী পারভেজ হত্যায় 3 আসামি 7 দিনের রিমান্ডে, অভিযুক্তদের গ্রেফতারে বাধার অভিযোগ ছাত্রদলের, দ্রুত বিচার চান স্বজনরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।